ওকে স্টুডেন্টস, স্পেশালি সেকেন্ড ইয়ার এবং মাস্টার্স তোমাদের জন্য হলো আমাদের সাইক্লোহেক্সেনের যে এতদিনে যে স্টোরিওকেমিস্ট্রির যে লেকচারটা ছিল, আজকে আমাদের সাইক্লোহেক্সেনের লেকচারটা শেষ হবে। এই লেকচারের মাধ্যমে সাইক্লোহেক্সেন শেষ করবো। নেক্সট উইক থেকে আমরা সেকেন্ড ইয়ারের আলাদা সিলেবাসে ক্লাস নেব এবং মাস্টার্সের জন্য আলাদা সিলেবাসে ক্লাস হবে। ওকে, আচ্ছা এখন আসো আমরা মনোসাবস্টিটিউটেড এবং ডাইসাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেনের স্টোরিওকেমিস্ট্রি এতদিন পড়েছিলাম, তোমাদেরকে ক্যালকুলেশন করেছিলাম যে কি করে এগুলো করতে হয়। এই যে আমি মরিসন বয়েডের বই থেকে অনেকগুলো প্রবলেম দিচ্ছি, তোমাদের খেয়াল করো। প্রবলেম 13.6 মরিসন বয়েডের বই উল্টালে যে কারো বইয়ে 13.6 এ চলে যাবা, এখানে অনেকগুলো যৌগ আছে 6টা এবং হলো জি একটা 7টা আছে। স্পেশালি এ থেকে এফ পর্যন্ত সবগুলো ইম্পর্টেন্ট এবং এটার রেজাল্ট আমি নিচে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভ্যালুটা কত হবে একটা থেকে আরেকটার স্টেবিলিটি তুমি যখন এনার্জি ক্যালকুলেশন করবা, কোনটা থেকে কোনটার এনার্জি কম বেশি এবং ডিফারেন্সটা কত সেটা দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য দুটো করে স্ট্রাকচার পাবা, কোন স্ট্রাকচার থেকে কোন স্ট্রাকচারের স্টেবিলিটি কেমন ডিফারেন্স হবে, হ্যাঁ সেই ভ্যালুটা দেওয়া আছে। যেমন দেখো C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটা তোমাদের আমি পড়িয়েছি আগের লেকচারে, গত লেকচারে আমি এটা পড়িয়েছি। এটা যেহেতু দুইটা সেম ছিল, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল, আমি যদি একটু যাই পিছনে তাহলে দেখো এই যে C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটা হলো C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আমরা গতদিন পড়েছিলাম, আমরা দেখেছি একটা গ্রুপ থাকবে, যেমন 2 এ আছে অ্যাক্সিয়ালে, 1 এ আছে ইকুইটোরিয়ালে CH3, মনে আছে নিশ্চয়ই তোমাদের। যাদের মনে নাই তারা আগের ভিডিওটা দেখে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আবার তুমি 1 এ এখন দিয়ে দিলে অ্যাক্সিয়ালে, 2 এ দিলে তুমি ইকুইটোরিয়ালে, দিয়ে তুমি C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন পেতে পারো। ওকে, আচ্ছা এখন আসো তুমি দুইটার জন্যই যদি এনার্জি ক্যালকুলেশন করো, তুমি পাবা হলো 2.7। বামেরটার জন্য তুমি 2.7 পাবা, ডানেরটার জন্য 2.7 পাবা। তাহলে দুইটা স্ট্রাকচারের মধ্যে এনার্জির পার্থক্য কত হবে? 0 কিলো ক্যালোরি পার মোল। হ্যাঁ, এই দেখো সেটাই হলো এখানে দিয়ে দিয়েছে। দেখো এই যে C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, কোশ্চেনটা কি হবে? কম্পেয়ার দ্য স্টেবিলিটিজ অফ পসিবল চেয়ার কনফরমেশনস অফ C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। তোমাকে যদি কোশ্চেনটা এরকম দেওয়া হয়, ওকে, মানে হলো কি C(1,2) ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের দুটি স্ট্রাকচার আঁকাও, সম্ভাব্য দুটি স্ট্রাকচার আঁকাও এবং এদের মধ্যে এনার্জি পার্থক্য কোনটার কত, বা এদের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম, অথবা কার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম, এবং এদের মধ্যে এনার্জি পার্থক্য কত সেটা জানতে চেয়েছে। তাহলে এনার্জি পার্থক্য কত? 0 কিলো ক্যালোরি। আমরা যেহেতু দেখলাম দুইটা স্ট্রাকচারের জন্য 2.7 কিলো ক্যালোরি, সো আমরা বলতে পারি এটা কি 2.7 কিলো করে যদি দুইটার জন্য হয়, তাহলে ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা হবে 0। ঠিক আছে, আমরা ওকে, বি স্ট্রাকচারটা যেটা আছে দেখো, বি তে কোশ্চেন trans-1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটা আমরা পড়েছি। দেখো আগের লেকচারে আমি আবার একটু যাই, আগের লেকচারে ওগুলো তোমাদের আছে। এই যে
ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, আমরা ইকুটোরিয়াল ট্রান্স পেয়েছিলাম, আবার হলো অ্যাক্সিয়াল ট্রান্স পেয়েছিলাম। অ্যাক্সিয়াল ট্রান্সের জন্য এনার্জি ছিল, টোটাল এনার্জি ছিল 5.4 কিলো ক্যালোরি, তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ, এবার আসো ইকুটোরিয়াল ট্রান্সের জন্য কত ছিল? 0.9 কিলো ক্যালোরি। ঠিক আছে, ওকে। তাহলে ট্রান্স অ্যাক্সিয়াল যে ট্রান্স এবং ইকুটোরিয়াল যে ট্রান্স, এই দুই স্ট্রাকচারের মধ্যে এনার্জির ব্যবধান হলো 4.5 কিলো ক্যালোরি। ঠিক আছে, ওকে, আমরা সেটাই পেয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন এবং সেটার এনার্জি পার্থক্য কত? সেটা হলো 5.4 কিলো ক্যালোরি। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। ওকে, এরপর আসো বি চলে গেল, এবার আসো আমরা চলে যাই কত? সি তে। সিজ হলো সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। হ্যাঁ, আমরা এটা আজকে করব। সিজ 1,3 আমি মনে হয় গতদিন তোমাদের করাইনি, সেটা আসলে এই যে সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এই যে এটা সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। হ্যাঁ, সিজ মানে তোমরা জানো যে জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের মধ্যে বড় বড় দুটি গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে সেটাকে বলে সিজ। তাহলে 1 এবং 3 দুইটা পজিশনেই কার্বনের সাইক্লোহেক্সেনের নাম্বার 1 কার্বন এবং নাম্বার 3 কার্বন দুটোতেই যদি CH3 একই দিকে থাকে তাহলে আমরা সেটাকে বলবো সিজ। যেমন দেখো আমার যে বামে স্ট্রাকচারটা যেটা লিখেছি, যে বামে, এটা আমি যদি একটু অ্যানোটেট করি, ওকে আসো, এই যে এই স্ট্রাকচারটা তুমি তাকাও, এই যে এটাতে দেখো 1 এবং 3, এটা সিজ 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, 1 এবং 3 নং কার্বনে CH3 গ্রুপ নিচের দিকে আছে, একই দিকে আছে। ঠিক আছে, আবার তুমি যদি দুইটাকে ইকুটোরিয়ালে দাও, আমরা তো জানি একটা স্ট্রাকচারকে ফ্লিপ করলে অ্যাক্সিয়ালটা ইকুটোরিয়ালে চলে যায়, তাহলে বামের স্ট্রাকচারটাকে যদি আমি ফ্লিপ করি তাহলে দুইটা CH3 গ্রুপে ইকুটোরিয়ালে চলে যাবে, একে ইকুটোরিয়ালে চলে যাবে, সিতে 3এও ইকুটোরিয়ালে চলে যাবে। ঠিক আছে, ওকে, এই যে এটা যেটা ফ্লিপ করার পর আমরা যে স্ট্রাকচারটা পেলাম, এই যে এটাতে তাকাও, হ্যাঁ, এই স্ট্রাকচারটা। ওকে, এটাতে দেখো তুমি যে একে CH3 নিচের দিকে আছে, 3এও CH3 নিচের দিকে আছে, ইকুটোরিয়াল। হ্যাঁ, ইকুটোরিয়ালে তাহলে 1,3। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে বামের যে স্ট্রাকচার আছে, আমরা যদি একটু নোটেট করি, আবার নেটে প্রবলেম করছে ফলে একটু সমস্যা হচ্ছে, খেয়াল করো, যে এখানে যেটা আছে দুইটা CH3 দেখো অ্যাক্সিয়ালে আছে, আর এখানে যে স্ট্রাকচারটা আছে দুইটা CH3 ইকুটোরিয়ালে আছে, বাট একই দিকে আছে। সো আমরা এটাকে বলবো, দুইটাকে বলবো সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানি যদি অ্যাক্সিয়াল অবস্থানে কোনো গ্রুপ থাকে তাহলে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন হয়, আগের লেকচারে আমরা ডিটেলস বলেছি, আগের লেকচারগুলোতে। ওকে, তাহলে এখন আসো খেয়াল করো, 1 নাম্বার অবস্থানে CH3 গ্রুপ আছে, 3-এ হলো CH3 গ্রুপ আছে। আমরা জানি যে কোনো একটা সাইক্লোহেক্সেন স্ট্রাকচারের মধ্যে 3টে অ্যাক্সিয়াল থাকে নিচের দিকে, 3টে অ্যাক্সিয়াল থাকে উপরের দিকে। সো এখানে যেহেতু 1 এবং 3-এ হলো CH3 নিচের দিকে আছে, তাহলে 5 নাম্বার কার্বনের হাইড্রোজেনটা নিচের দিকে আছে। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো 1 এবং 5-এর সাথে 1 এবং 5 নং কার্বনের যে হাইড্রোজেন, এই যেটা হলো আমাদের 5 নং কার্বন। ঠিক আছে, এটা নাম্বার 5 কার্বন, আমি 5 দিয়ে দিলাম এখানে, খেয়াল করো। ওকে, 1 এবং 5 CH3 যেটা, এটার সাথে একটা মিথাইল হাইড্রোজেন ইন্টারঅ্যাকশন, যেটার জন্য হবে 0.9 কিলো ক্যালোরি, এই যেটা 0.9 কিলো ক্যালোরি এটা। ওকে, আর দেখো 1 এবং 3-এর সাথে কিন্তু এখন আর মিথাইল হাইড্রোজেন না, CH3 ইন্টারঅ্যাকশন, ইটস আ লার্জ ইন্টারঅ্যাকশন। ওকে, হেভি ইন্টারঅ্যাকশন, সো এটার জন্য এনার্জি হবে 3.6 কিলো ক্যালোরি। ওকে, এটা কিন্তু তোমাকে মাথায় নিতে হবে। ঠিক আছে, কোনটা? CH3 যে ইন্টারঅ্যাকশন, এটার জন্য হলো CH3 ইন্টারঅ্যাকশনের জন্য কতটুকু এনার্জি জড়িত? 3.6 কিলো ক্যালোরি এনার্জি জড়িত। আবার বলছি, মিথাইল আর হাইড্রোজেনের জন্য ইন্টারঅ্যাকশনে হলো কতটুকু এনার্জি জড়িত? 0.9 কিলো ক্যালোরি এনার্জি। বাট মিথাইল এবং মিথাইল CH3 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনের ফলে 3.6 কিলো ক্যালোরি এনার্জি জড়িত থাকে। ঠিক আছে, ওকে। আর দেখি আমরা কোনো গছ আছে কিনা। তাহলে খেয়াল করো তো, একে অ্যাক্সিয়ালে একটা CH3, যে একে অ্যাক্সিয়ালে CH3 দিলাম, 3-এ অ্যাক্সিয়ালে একটা CH3 দিলাম, এই যে 3-এর অ্যাক্সিয়ালে CH3, এই যে এটা হলো 3-এর অ্যাক্সিয়ালে CH3, আর এটা হলো 1-এর অ্যাক্সিয়ালে CH3। ওকে,
তাহলে 1 নম্বরে যে CH3 আছে এটা 6 নম্বর কার্বনের সাথে একটা গজ ইন্টারেকশন ফর্ম করে। হ্যাঁ, 6 তে CH2 গ্রুপ আছে, CH2 গ্রুপ ওখানে, আর আর হলো 1-এর যে CH3 এটার সাথে একটা গজ ইন্টারেকশন হবে। তাহলে একটা গজ যেহেতু সেটার জন্য আবার 0.9 কিলোক্যালোরি এনার্জি, এই যে এটা। তাহলে টোটাল কতটুকু এনার্জি পাচ্ছি আমরা? একটা হলো 1,3 ডাই অ্যাক্সিয়াল মিথাইল হাইড্রোজেন ইন্টারেকশন, নাম্বার 2 হলো 1,3 ডাইঅ্যাক্সিয়াল মিথাইল মিথাইল ইন্টারেকশন যেটার জন্য 3.6, আর একটা হলো গজ ইন্টারেকশন। তাহলে টোটাল হলো 3 ধরনের ইন্টারেকশন। এই 3 ধরনের ইন্টারেকশনের জন্য আমরা টোটাল এনার্জি পেলাম হলো 5.4 কিলো ক্যালোরি এনার্জি। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা ইকুটোরিয়াল সি যেটা 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন যেটা ইকুটোরিয়াল পজিশনের জন্য, একেও CH3 এটা ইকুটোরিয়ালে, 3-এও CH3 এটা ইকুটোরিয়ালে। ওকে, এই ধরনের স্ট্রাকচারে যেহেতু অ্যাক্সিয়াল অবস্থানে কোনো মিথাইল গ্রুপ নাই, সো এখানে ডাইঅ্যাক্সিয়াল ইন্টারেকশন 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারেকশন যেটাকে আমরা বলি সেটা এখানে সম্ভব না। হ্যাঁ, এখানে আমাকে খুঁজতে হবে কোনো ধরনের শুধুমাত্র কি গজ ইন্টারেকশন আছে কিনা। গতকালও বলেছি, আবারও বলছি, যখন এই ইকুটোরিয়াল অবস্থানে কোনো গ্রুপ থাকবে তখন তোমাকে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারেকশন আছে কিনা সেটা খোঁজার দরকার নেই, কারণ অ্যাক্সিয়ালে তো গ্রুপে নাই, ও কিভাবে ইন্টারেকশন করবে। আমাদের খুঁজতে হবে শুধুমাত্র কোনো গজ ইন্টারেকশন আছে কিনা। হ্যাঁ, ওকে। এখন তুমি তাকাও, দেখো যে গজ ইন্টারেকশন 1 নম্বরে হলো CH3 টা আছে ইকুটোরিয়ালে, সো 1 নম্বর কার্বনে এই যে ইকুটোরিয়ালে আমরা CH3 দিয়ে দিয়েছি এই যে পাশে, আর 3 নম্বর কার্বনও ইকুটোরিয়ালে যে 3ও পাশে দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, দিয়ে দিলাম 3-এ। সো আমরা দেখছি এখানে কোনো গজ ইন্টারেকশন নাই, সেজন্য আমরা একটা সেন্টেন্সে লিখে দিয়েছি নো সাচ ইন্টারেকশন। নো সাচ ইন্টারেকশন মানে হলো এই ধরনের কোনো ইন্টারেকশন নাই, সো এটার এনার্জি হলো 0 কিলোক্যালোরি এনার্জি জড়িত। ঠিক আছে, তাহলে একটাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিয়াল সিজ 1,3 ডাই মিথাইল সাইক্লোহেক্সেন যেটা, এটাতে দেখছি আমরা 5.4 কিলোক্যালোরি এনার্জি জড়িত, আর ইকুটোরিয়াল সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন যেটা, এটাতে দেখছি আমরা 0 কিলোক্যালোরি এনার্জি জড়িত। তাহলে কোনটার স্টেবিলিটি বেশি? আমরা বুঝেই যাচ্ছি ইকুটোরিয়াল সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন is more and more stable than সিজ অ্যাক্সিয়াল সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, তাহলে এনার্জি পার্থক্য কত হবে? 5.4 মাইনাস 0 কিলো ক্যালোরি, সো রেজাল্ট হবে কত? 5.4। এই যে আমরা এটা পেলাম। হ্যাঁ, তাহলে এনার্জি পার্থক্য কত? 5.4 কিলো ক্যালোরি আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এইভাবে তুমি সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনটা বের করে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয় এটা তোমাদের হয়ে গেছে। না বুঝলে ভিডিওটা আবার দেখে নিবা, কোনো সমস্যা হবে না তাহলে। ওকে, আচ্ছা, এরপর আমরা আবার কোশ্চেনে ফিরে আসি। আসো দেখি এরপরে কোনটা আছে, আমি সবগুলাই বলবো তোমাদের, এখান থেকে প্র্যাকটিস করবা। সিজ 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ডিতে আসো, ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ট্রান্স তুমি একটু আগেই দেখেছো 1,3 সি যদি হতে চায় তাহলে দুইটা গ্রুপে অ্যাক্সিয়াল থাকা লাগে অথবা দুইটা গ্রুপে ইকুটোরিয়াল থাকা লাগে, দুইটা একই দিকে, হয় অ্যাক্সিয়াল অথবা ইকুটোরিয়াল। তাহলে তোমাকে যদি আমি বলি ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, আগের এক্সপেরিয়েন্সে তুমি বুঝে যাচ্ছ একটা গ্রুপ থাকতে হবে মিথাইল গ্রুপ অ্যাক্সিয়ালে, আর একটা গ্রুপ থাকবে ইকুটোরিয়ালে। একটা যদি অ্যাক্সিয়ালে থাকে, আরেকটা যদি ইকুটোরিয়ালে থাকে, তাহলে তুমি দেখতে পেয়েছো দুইটার এনার্জি পার্থক্য হয় কত? 0। আমরা এমনিতেই বলে ফেলতে পারি ওই যে একের মতো করে, হ্যাঁ, এর মতো করে সিজ 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন অথবা ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আমরা দেখে আসি, এই যে এটা খেয়াল করো, সিজ 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন এটা ছিল, হ্যাঁ, একটা অ্যাক্সিয়ালে একটা ইকুটোরিয়ালে, জাস্ট এটার মধ্যে হবে। এখন শুধু 1,2 না হয় 1,3 হয়েছে, একটা অ্যাক্সিয়ালে একটা ইকুটোরিয়ালে, তাহলে তুমি পেয়ে যাবা। তাহলে একটা যদি গ্রুপ অ্যাক্সিয়ালে থাকে আর একটা যদি ইকুটোরিয়ালে থাকে, আমরা জানি এদের মধ্যে এনার্জি পার্থক্য হয় 0, কারণ দুইটা স্ট্রাকচারের জন্যই টোটাল এনার্জিটা হয়, ভ্যালুটা সেম। দুইটা যদি সেম হয় তাহলে পার্থক্য কত? 0। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা ইতে চলে যাই, সিজ 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সিজ 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটা তো তুমি দেখতে পাবা 1,4 যেটা সিজ 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন যেটা, এটা তো তুমি দেখতে পাবা সেটা কার মতো হবে? একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল। সো এই যে দেখো ই এর রেজাল্ট কত? 0 কিলো ক্যালোরি। হ্যাঁ, এখানেও তুমি পাবা সেম, তাহলে সেম। এফ কি? ট্রান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ট্রান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন হলে দুইটাই আইদার অ্যাক্সিয়াল, দুইটাই আইদার ইকুটোরিয়াল। সো অ্যাক্সিয়ালের জন্য এনার্জিটা বেশি হবে, ইকুটোরিয়ালের জন্য এনার্জিটা কম হবে। এবার তুমি ক্যালকুলেশন করলে দেখবা দুইটা ডিফারেন্স হবে 3.6 কিলো ক্যালোরি। বাস হয়ে গেল সবগুলোই। এভাবে করবা। তাহলে অন দ্য বেসিস অফ, এখানে জিতে দেখো বলে দিয়েছে কি, অন দ্য বেসিস অফ 0.9 কিলোক্যালোরি পার মোল পার 1,3 ডাইঅ্যাক্সিয়াল মিথাইল হাইড্রোজেন ইন্টারেকশন,
কি বলছে এখানে, আমরা একটু কোশ্চেনটা দেখে নিই জিতে, আসো দেখে এটা। হ্যাঁ, predict where you can the potential energy difference between the members of each pair of conformations। হ্যাঁ, অর্থাৎ কি বলতে চেয়েছে যে তুমি on the basis of 0.9 kilocalorie per mole per 1,3 diaxial methyl hydrogen interaction, predict where you can the potential energy difference between the members of each pair of conformations। হ্যাঁ, এই যে প্রত্যেকটার জন্য তুমি যেটা বের করেছো। হ্যাঁ, আমরা এতক্ষণ যা করেছি একই কোশ্চেন একই জিনিস, সো আমরা কি এটা পেয়ে গিয়েছি। ঠিক আছে, ওকে, আমরা এগুলা সলভ করেছি। এভাবে তুমি প্রত্যেকটা করতে পারো। এবার আসো আমরা চলে যাই, এগুলা করেছি। এখন আসো এই ধরনের স্ট্রাকচার যদি থাকে অ্যানাদার ডাইসাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেনস, ওকে, যেমন ধরো এই যে 4 নাম্বার স্ট্রাকচারটা তাকাও, যে 4 দেখো 1 এবং 2 OH গ্রুপ আছে, OH গ্রুপ। হ্যাঁ, OH আছে। হ্যাঁ, এগুলার স্ট্রাকচার কেমন হবে? যেমন ধরো আমি তোমাকে যদি বলি 2 এবং 4 1,2 ডাইহাইড্রোক্সি সাইক্লোহেক্সেন, 1,2 ডাইহাইড্রোক্সি সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ওকে, তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে 2 কিন্তু রিপালসিভ ইন্টারঅ্যাকশন না, এখানে হলো অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন। OH যেমন দেখো আগের স্ট্রাকচারে দেখেছো CH3 যখন রিপালশন হয় 3.6 কিলোক্যালোরি এনার্জি বেড়ে যায়, কিন্তু এখানে তুমি দেখতে পাবা 2 যদি আমি দেই, 2 নাম্বার স্ট্রাকচারটা যদি দেই, তাহলে এখানে হলো তোমার কি একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল, দুইটা একই দিকে। একই দিকে হলো সিজ, তাই না? ওকে, এটা হলো সিজ আর 4 নাম্বারটা হলো ট্রান্স। এখন দেখো নরমালি আমরা জানি ট্রান্স কাঠামোগুলো হলো স্টেবিলিটি বেশি সিজ কাঠামোর তুলনায়, তাই না? বাট এখানে কিন্তু সিজের জন্য স্টেবিলিটি বেশি হবে, কারণ 1 যে OH এবং 2 যে OH, এই যে আমি যদি একটু নাম্বারিং করে আসি, অ্যানোটেট করে দিই একটু, ক্লিয়ার হয় না এই বিষয়গুলো। দেখতে হবে কি ধরনের ইন্টারঅ্যাকশন, অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ। সো সিজ আর ট্রান্স দেখে বা অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল দেখে অস্থির হয়ে লিখে দিও না স্টেবিলিটি বেশি কম। হ্যাঁ, তোমাকে আগে বিবেচনায় নিতে হবে যে এখানে কি অ্যাট্রাকটিভ। ধরো এটা 1 নাম্বার কার্বন, এটা হলো আমার 2 নাম্বার কার্বন, এই 1 আর 2। ওকে, 1 নাম্বার কার্বনের যে OH, 2 নাম্বার কার্বনের যে OH, ওদের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে। আমরা জানি যে 2টা OH যদি পাশাপাশি থাকে, তোমরা তো জানো এটা, যে 2টা OH যদি পাশাপাশি থাকে তাহলে ওদের মধ্যে একটা দুর্বল অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, তাই না? হাইড্রোজেন বন্ডিং এর যে ডেফিনেশন। সো এই 2 OH এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন হবে। এই হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশনটা কিন্তু রিপালসিভ ফোর্স না, ইটস অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। সো যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে এনার্জি কমে যায়, এনার্জি যদি কমে যায় স্টেবিলিটি বেড়ে যায়। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি কোন সাইক্লোহেক্সেনের স্টেবিলিটি বেশি, 2 নাম্বারটা নাকি 4 নাম্বারটা, অবশ্যই আনসার হবে কোনটা? 2 নাম্বারটা, কারণ এখানে সি ইজ 1,2 ডাইহাইড্রোক্সি সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সো এটার জন্য ডায়ল যেটাকে আমরা বলি ওই টাইপের। হ্যাঁ, সো এটা কি হবে? 2 নাম্বারটার স্টেবিলিটি বেশি, সিজের স্টেবিলিটি বেশি হবে, কারণ কি এখানে অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত। কোন ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স? হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন জড়িত। এই হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশনের ফলে এনার্জি কি হবে? কমে যাবে। এনার্জি কমে গেলে স্টেবিলিটি কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু রিপালসিভ ফোর্স না, দুইটা একই দিকে থাকার পরও, বড় বড় গ্রুপ থাকার পরও এখানে কিন্তু কোনো গছ টচ আমরা খুঁজবো না। হ্যাঁ, এখানে খুঁজবো কি? যে অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত। অ্যাট্রাকটিভ ফোর্স থাকার ফলে এনার্জি কমে যাবে, এনার্জি কমে গেলে স্টেবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, এই ধরনের কাঠামো দিলে আবার পাজল হয়ে যাবে না। ঠিক আছে, ওকে, নেক্সট আসো আমরা যাই, অ্যানোটেশনটা আমি কেটে দেই। আসো নেক্সট আমরা যাই, ইরেজ করে দিলাম। ওকে, এখানে আসলে দেখো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হলো কি in a cyclohexane the E2 can only occur when the leaving group is axial। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে আমাদের যে ইলিমিনেশন বিক্রিয়া হয়, আমরা জানি 2 প্রকারের ইলিমিনেশন বিক্রিয়া আছে, ইউনিমলিকুলার এবং বাইমলিকুলার ইলিমিনেশন বিক্রিয়া। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো অবশ্যই পড়েছো ফার্স্ট ইয়ারে যে যে ইলিমিনেশন বিক্রিয়া 2 প্রকার, একটা হলো E1 E2, যেমন SN1 SN2 আছে, এলিমিনেশন 2 প্রকার E1 E2। ওকে, সেই E2 বিক্রিয়া কেবলমাত্র যখন যে কি থাকে,
লিভিং গ্রুপ যদি অ্যাক্সিয়াল অবস্থানে থাকে, আমাদের লিভিং গ্রুপ নরমালি কি হয়, আমি অ্যানোটেট করি, নরমালি লিভিং গ্রুপ হলো এই যে যেমন ধরো একটা হ্যালোজেন, এই যে হ্যালোজেন লিভিং গ্রুপ বিআর, এই যে আমাদের বিআর আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই প্রকারের সাইক্লোহেক্সেন আছে। আমি যদি এটাকে 1 নাম্বার দেই আর এটাকে যদি 2 নাম্বার দেই, খেয়াল করো, 1 নাম্বার সাইক্লোহেক্সেনের লিভিং গ্রুপ হলো ইকুটোরিয়াল অবস্থানে, 2 নাম্বার সাইক্লোহেক্সেনের লিভিং গ্রুপ হলো অ্যাক্সিয়াল অবস্থানে, ঠিক আছে। ওকে, এখন সেই সাইক্লোহেক্সেনেই হলো এলিমিনেশন বিক্রিয়া দিবে বা ইটু বিক্রিয়া দিবে যেখানে লিভিং গ্রুপ হলো অ্যাক্সিয়াল অবস্থানে থাকবে, ঠিক আছে। কারণ কি, আমরা জানি যে অ্যাক্সিয়াল অবস্থানে যদি দুইটা থাকে, ধরো লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন, তাহলে অ্যান্টি পেরিপ্ল্যানার হয়। আমরা জানি ইটু বিক্রিয়া ঘটানোর জন্য একটা অন্যতম কন্ডিশন হলো অ্যান্টি পেরিপ্ল্যানার অবস্থানে থাকতে হবে। এই যে দেখো অ্যান্টি পেরিপ্ল্যানার, অর্থাৎ লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন, যে হাইড্রোজেন চলে যাবে, হ্যাঁ, যেখানে আমাদের যে অ্যাসিডিক হাইড্রোজেন যেটা, লিভিং গ্রুপ এর অপোজিট পাশের কার্বনের অপোজিট দিকে যে হাইড্রোজেন থাকে সেটাই হলো আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে, বিটা হাইড্রোজেন। ওকে, এই বিটা হাইড্রোজেন যেটা, এই বিটা হাইড্রোজেনটা এবং হলো লিভিং গ্রুপ একে অপরের জাস্ট 180 ডিগ্রিতে অপোজিটে থাকতে হবে, ঠিক আছে। যেটা আমাদের কিসে নাই, যেটা আমাদের এক নম্বর যে সাইক্লোহেক্সেন ইকুটোরিয়ালে যে লিভিং গ্রুপ আছে বিআর আছে সেটাতে নাই। 2 নম্বর যে সাইক্লোহেক্সেন সেটাতে দেখো বিআর এর অপোজিটে একটা হাইড্রোজেন আছে, অ্যাক্সিয়াল হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে সে হাইড্রোজেন চলে যাবে এবং লিভিং গ্রুপ বিআর চলে যাবে, হ্যাঁ। এইচ কার সাথে চলে যাবে, ক্ষারের সাথে চলে যাবে, আর বিআর একটা লিভিং গ্রুপ সেও চলে যাবে, তাহলে 2 কার্বনে 2টা হাত খালি হবে, সেটা দিয়ে একটা ডাবল বন্ধন সৃষ্টি হবে। অর্থাৎ এই বিআর চলে যাবে, আমি আরো দিয়ে বের করে দিলাম, এই হাইড্রোজেন চলে যাবে ক্ষারের সাথে, তাহলে 2 কার্বনে 2 হাত খালি, আর এই যে এখানে একটা ডাবল বন্ধন হয়ে যাবে, হ্যাঁ, এইটাই দেখানো হয়েছে। তাহলে এখানে কি শিখলা, তাহলে দেখো কোন সাইক্লোহেক্সেন ইটু বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটাও কিন্তু তার স্টেরিওকেমিস্ট্রির উপর ডিপেন্ড করে। তোমার কোনটায় যাবে, যেই সাইক্লোহেক্সেনে লিভিং গ্রুপ অ্যাক্সিয়াল অবস্থানে থাকে কেবলমাত্র সেই সাইক্লোহেক্সেনেই ইটু বিক্রিয়া প্রদর্শন করতে পারে। কারণ কি, আমরা জানি ইটু বিক্রিয়া প্রদর্শনের জন্য অন্যতম শর্ত হচ্ছে লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন অ্যান্টাই পেরিপ্ল্যানার অবস্থানে থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ একে অপরের বিপরীতে 180 ডিগ্রি কোণে অবস্থান করতে হবে। তাহলে যদি দুইটা লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন যদি অ্যাক্সিয়াল অবস্থানে থাকে, 1 এবং 2 নাম্বার কার্বনে লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন যদি পরস্পরের অ্যাক্সিয়াল অবস্থানে থাকে, কেবলমাত্র সেই সাইক্লোহেক্সেনই হলো ইটু বিক্রিয়া বা এলিমিনেশন দ্বিআণবিক এলিমিনেশন বিক্রিয়া প্রদর্শন করতে পারে। কারণ কি, এখানে অ্যান্টাই পেরিপ্ল্যানার অবস্থা সম্ভব, যে 2 হাইড্রোজেনস আর অ্যান্টাই পেরিপ্ল্যানার কোথায়, 2 নাম্বার অ্যাক্সিয়ালে যখন থাকে, বাট ইকুইটোরিয়ালে নো হাইড্রোজেনস ইন অ্যান্টাই পেরিপ্ল্যানার, হ্যাঁ, অ্যান্টাই পেরিপ্ল্যানার কোনো হাইড্রোজেন নাই, সো এটা বিক্রিয়া অংশগ্রহণ করবে না, সেটাই হলো শর্ত, এগুলো জানতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সট আমরা চলে যাই। ওকে, নেক্সট হলো আমাদের কি আছে দেখি। ওকে, আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। তোমরা সাইক্লোহেক্সেন নিয়ে আমি অনেকগুলো লেকচার দিলাম, সম্ভবত 5টা লেকচার দিয়েছি, স্টোইকিওমেট্রি অফ সাইক্লোহেক্সেন ডিটেইলস সব বলা হলো। আশা করি তুমি যদি এই লেকচারগুলো ফলো করো তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো তুমি এগুলো পড়ো, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে ডাইরেক্টলি মেইল করতে পারো, ফোন করতে পারো, ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে পারো, ওখান থেকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো তোমরা এটা ভালো করে পড়ো। নেক্সট উইক থেকে আমরা ইন্ডিভিজুয়াল সেকেন্ড ইয়ার এবং মাস্টার্সের জন্য ইন্ডিভিজুয়াল চলে যাবো। আর যদি কোনো টপিক দেখি মিলে যাচ্ছে তখন আমরা আবার একসাথে করাবো, ঠিক আছে। এটুকু আমাদের সেম ছিল। স্পেশালি ফর মাস্টার্সের জন্য নেক্সট আমরা চলে যাব ফিউজড রিং সিস্টেম, স্টোইকিওমেট্রি অফ ফিউজড রিং সিস্টেম, যেমন হলো ধরো ডেকালিন, ফিনান্থ্রিন, অ্যানথ্রাসিন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, এগুলোর স্টোইকিওমেট্রি তুমি কিভাবে ডিটারমিন করবা বা এদের স্টেবিলিটি কি করে তুমি বের করবা, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, আর সেকেন্ড ইয়ারের জন্য আমি দেখবো তোমাদের সিলেবাসে নেক্সট কোন টপিক সে অনুযায়ী ক্লাস হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।